আর এবার নজর রাখবো শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। কাটা তারের ওপারের জমিতে কাজ করছিলেন, সে সময় চড়াও হওয়ার ঘটনা। রাজেশ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। রাজেশ, ঠিক কি ঘটেছে, কিভাবে এই অপহরণের ঘটনা ঘটলো, তারপর কি হলো? দেখো, শীতলকুচির এলাকা সীমান্তের ওপারে ভারতীয় এক নাগরিক জমিতে সেচের কাজ করছিলেন। ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশি নাগরিকরা সেই ব্যক্তিকে তুলে নিয়ে যায় এবং অপহরণ করে বলে অভিযোগ। এবং এই ঘটনা যখন জানাজানি হয় শীতলকুচি সীমান্ত এলাকায়, একটা চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। এবং পরবর্তীতে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে তিনি সীমান্তের ওপারে যখন কাজ করছিলেন, 5 থেকে 7 জন বাংলাদেশি নাগরিক কিন্তু তাকে তুলে নিয়ে যায়। তবে কি কারণে তাকে তুলে নিয়ে গেল সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে স্থানীয়দের একাংশের ধারণা, শীতলকুচি সীমান্তে আজ এক চোরাচালানকারী কিন্তু বিএসএফের গুলিতে প্রাণ হারান। সেই ঘটনার পাল্টা এমন ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু সেই ভারতীয় নাগরিক বাড়ি ফেরেনি। তবে বিএসএফ তৎপর সেই ভারতীয় নাগরিককে বাড়ি ফেরাতে, এবং স্থানীয় প্রশাসন উদ্যোগ নেবে। স্থানীয়রা আশা করছে দ্রুত অপহরণ করে নিয়ে যাওয়া ওই ভারতীয় নাগরিক বাড়ি ফিরবে। বেশ, মুখ নিগেললে মুখে কায়ালা মুই 4-5 জন আসলো, কাউ বোধহয় হাত ধরছে, কাউ ঠ্যাং ধরছে, ধরিয়ে নিবি। আপনার স্বামী ওইখানে কি কাজ করতো? ওই যে খেতে করে, ওই যে ধান খেতে জল সেকছে, ওইখানে একা ছিল। উকিল বর্মন তারের বগলে বগলে ওই 4 নম্বর গেট তো ও বাড়ি যাবে। ওই যে আমরা ওই কিছু দূর আগে আসিলাম, আসিয়া শুনি বলে উকিল বর্মনকে বাংলাদেশের লোক আসিয়ে নিয়ে গেল। নম্বর গেটে বললাম বিএসএফকে যে আমাদের লোককে নিয়ে গেল। ও বলে যে ক্যাম্পে যাও। আমার এন্ট্রি না কাটলে আমি ক্যাম্পে কিভাবে যাবো? ওই কমলে 150 লোক। এখন কেন নিয়ে গেলো সেটা আমি বলতে পারবো না। ভারতীয় নাগরিক তার নিজের ভূখণ্ডে কাজ করবে, সেখানে গিয়েও তিনি নিরাপত্তা পাচ্ছেন না, তাকে জোর করে নিয়ে যাওয়া হলো। আজকে এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। বিএসএফ এ যারা হাই কমান্ড আছেন, কোম্পানি কমান্ডার থেকে শুরু করে হায়ার অথরিটি কনসার্ন, তারা যখন সব রকম ব্যবস্থা করেন, এটুকু আশা করছি বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা আশা করতে পারি না যে ভারতীয় নাগরিককে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়া, এটার অর্থ কি? বিস্তারিত জানাতে পারবে অনুপ। নেশামুক্তি কেন্দ্রেই যুবক ছিলেন, শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে, এরকম ভয়ঙ্কর একটা অভিযোগ পরিবারের তরফ থেকে আসছে। তদন্তের দাবিও জানানো হয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট? দেখো তমসী, সোনিয়া, একদমই এই অভিযোগ তুলছে কিন্তু পরিবারের লোকেরা। কারণ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাশেই পতিরামে এই নেশামুক্তি কেন্দ্র রয়েছে, এবং সেখানেই বেশ কিছুদিন ধরে ছিল অভিষেক ঘোষ নামে এই যুবক। সে কিন্তু এইখানে বেশ কিছুদিন ধরে থাকার পরে তার যে ট্রিটমেন্ট সেটা চলছিল। হঠাৎই কিন্তু আজ সকালে, যেটা জানা যাচ্ছে হাসপাতাল তরফ থেকে, যে আজ সকালে তাকে ওই নেশামুক্তি কেন্দ্রের কয়েকজন নিয়ে এসে তাকে ইমার্জেন্সিতে নিয়ে এসে হাজির করে, এবং সেখানে তাকে থুয়ে দিয়ে তারা কিন্তু সেখান থেকে চলে যায়। তৎক্ষণাৎ যখন ডাক্তারবাবু তাকে দেখতে আসে, তখন কিন্তু সেখানে আর কাউকে খুঁজে পায়নি। এরপরে সেখানে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে, এবং তারপরে তাকে আননোন বডি হিসেবে তাকে রেখে দেওয়া হয়। এরপরেই কিন্তু লোক সমক্ষে জানাজানি হওয়ার পরে, দুপুরের পরে তার পরিবারের লোকজন যখন জানতে পারে, তখন তারা সে হাসপাতালে এসে তাকে শনাক্ত করে। এবং তারপরে কিন্তু পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তার মুখে এবং ঠোঁটে কিন্তু আঘাতের চিহ্ন তারা দেখতে পেয়েছে। তারা এখন দাবি করছে যে পোস্টমর্টম রিপোর্ট তারা হাতে পেলে কিন্তু, এবং পুলিশের কাছে তারা দাবি করছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। যদিও পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে এখনো পর্যন্ত তারা লিখিত কোনো অভিযোগ করেনি। পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে যথাযোগ্য ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হবে। সোনিয়া, বেশ, বন্ধ করে দিয়েছে, তারপর শরীর ছেড়ে দিয়েছে। সকালে শুনছে হসপিটাল নিয়ে এসছে, হসপিটালে মৃত। হোম থেকে নিয়ে এসছে, হোমে যখন ছিল হোমের স্টাফ নিয়ে আসবে, হোমের কেউ নিয়ে আসবে। আননোন হিসেবে ভর্তি করা হয়েছিল। হ্যাঁ, আননোন হিসেবে। তাহলে বডি ভর্তি করেননি, ফেলে গেছিল? তাই তো শুনতে। নজর রাখবো পাণ্ডবেশ্বরের দিকে। ইসিএল এর জমিতে কাজ বন্ধ করে বিক্ষোভ। প্রজেক্টের কাজ চলছিল, সেই কাজ বন্ধ করে জমিদাতাদের তরফ থেকে বিক্ষোভ। জমির বিনিময়ে তারা চাকরির দাবি জানাচ্ছেন, কিন্তু তারপর কি বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে? ঠিক কি কারণ, যে কারণের জন্য এই বিক্ষোভ জমিদাতাদের তরফ থেকে? অর্পণ রয়েছে, আরো ডিটেইল জানাতে পারবে। অর্পণ, প্রজেক্টের কাজ তো চলছিল, তারপর ঠিক কি হলো?
দেখো একেবারে খনি অঞ্চলে কিন্তু ইসিএল এর একটি সাইট জমি দিয়েছেন, তার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়নি। অর্থাৎ যে সমস্ত জমিদাতারা রয়েছেন তারা মূলত চাকরির দাবিতেই তারা বিক্ষোভ দেখাতে হবে এবং যে এমওডি সাইট যেখানে কাজ চলছিল সেই কাজ কিন্তু বন্ধ করে দেয় এলাকার মানুষ। কারণ তাদের একটাই দাবি যে চাকরি দিতে হবে, কারণ তাদের নিজেদের জমি দিতে, সেই জমিদাতারাই কিন্তু মূলত বিক্ষোভ দেখায় ওই এমওডি সাইটের কাজ বন্ধ করে। অবশেষে কিন্তু মৌখিক প্রতিশ্রুতিতে কিন্তু তারা আন্দোলন থেকে পিছু হটে আপাতত। বেশ, 2023 সাল থেকে আমাদের এই জমির বদলে চাকরির যে দাবি, সেই দাবি আমরা করে আসছি। ম্যানেজমেন্ট দীর্ঘ টালবাহানা করছেন। এই প্রজেক্টের জন্য প্রায় 550 প্লাস জমিদাতা আছি। এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট কিন্তু আমাদের এই প্রসেসিংয়ে কাউরির চাকরি এখনো পর্যন্ত হয়নি। जमीन अधिग्रहण का बहुत सारा प्रोसेस हम लोग कर रहे हैं। कुछ ऐसा प्रोसेस है जिसमें स्वाभाविक रूप से डिले होता है। हम उम्मीद करते हैं कि हमारा शुक्रवार तक एक्शन 4 के लिए हम लोग हेडक्वार्टर भेज देंगे। थोड़ा प्रोसेस है, मिनिस्ट्री से अप्रूवल लेना पड़ता है। নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা তৈরির অভিযোগ। কাকসা মোলানদিঘি পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে রীতিমতো ক্ষোভ বিক্ষোভের ছবি। নিম্নমানের সামগ্রী ও মাটি মিশিয়ে নালা তৈরি করা হচ্ছে। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রায় 1,70,000 টাকা ঠিকা সংস্থা বরাদ পায়, সেখানে দিন তিনেক আগে কাজ শেষ হয়েছে। কিভাবে সম্ভব, আরো ডিটেলে বিষয় জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা তৈরির অভিযোগ উঠে আসছে, ছবি দেখাচ্ছি আমরা, কিন্তু কেন এরকম নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, কেন সঙ্গে মাটি মিশিয়ে নালা তৈরি করা হচ্ছে যে অভিযোগ উঠে আসছে? দেখো একেবারে কাকসার যে মোলানদিঘি পঞ্চায়েতের আওতাধীন বিষ্ণুপুর গ্রাম রয়েছে, সেখানে একটি নিকাশি নালা তৈরি হচ্ছিল বেশ কিছুদিন আগে, এবং তারপরেই বৃষ্টির কারণে সেই নিকাশি নালা ভেঙে যায়। এর ফলে কিন্তু দেখা যায় যখন নতুন করে আবার এই নিকাশি নালা সংস্কার করতে আসে ঠিকাদার, সেই সময় কিন্তু বাধার মুখে পড়তে হয়। কারণ স্থানীয়দের একটা অভিযোগ, এবং সেটা দেখা যাচ্ছে যে একেবারেই কিন্তু যে নিকাশি নালা যে তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে, অর্থাৎ সিমেন্টের সাথে কিন্তু একেবারেই কাদা মাটি মিশিয়েই কিন্তু তৈরি করা হচ্ছিল এই নিকাশি নালা। এই অভিযোগ পাওয়া মাত্রই যখন ঠিকাদার তিনি যখন ঘটনাস্থলে আসেন, সেই সময় কিন্তু ক্ষোভের মুখে তাকে পিছু হটতে হয়। অন্যদিকে এই ঠিকাদার সংস্থাকে কিন্তু পঞ্চায়েত থেকে 1,70,000 টাকা বরাদ্দ হয়। তারপরেই কিন্তু মোলানদিঘি পঞ্চায়েতে যখন অভিযোগ দায়ের করা হয়, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মোলানদিঘি পঞ্চায়েতের তরফ থেকে। বেশ, প্রধানের দায়িত্ব দেওয়া হলো উপপ্রধানকে। হ্যাঁ, ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে প্রধান বদল হলো, কিন্তু কেন বদল হলো, কি কারণ, যেখানে প্রধানের দায়িত্ব উপপ্রধানকে দেওয়া হলো, আরো বিস্তারিত জানবো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কি কারণ যার জন্য উপপ্রধান দায়িত্ব পেলেন প্রধানের? প্রধান কি আসেন না? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে প্রায় 20 মাস ধরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন নুরি বেগম, তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েতে আসতেন না। তার বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে, দুর্নীতি, তোলাবাজি, আবাসের টাকা তোলাবাজি সহ নানান অভিযোগ রয়েছে ওই প্রধান নুরি বেগমের বিরুদ্ধে। এরপরে কিন্তু কয়েক মাস আগেই কিন্তু দেখা গেছে যে তৃণমূলের দল থেকে কিন্তু তাকে বহিষ্কার করেছিল ইসলামপুরে যিনি ব্লক সভাপতি রয়েছেন জাকির হোসেন। জাকির হোসেন ব্লক সভাপতি তাকে বহিষ্কার করার পরেই কিছুদিনের মধ্যে তিনি গ্রাম পঞ্চায়েতে বসে ওই যে তোলাবাজির টাকা, এই আবাসের নামে যে তোলাবাজির টাকা নিয়েছিল প্রায় 200 মানুষকে কিন্তু সেই টাকা ফিরিয়ে দেন। এরপরে কিন্তু যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন, তৃণমূলে যারা অঞ্চল সভাপতির নেতৃত্ব যারা রয়েছেন, তারা কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন। ব্লক প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে কিন্তু দেখা গেছে যে গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রধান কোনোদিনও আসেন নাই, প্রায় 20 মাস হয়ে গেল, কোনোদিন একবারও আসেন নাই। এই নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে কাজকর্ম তা কিন্তু বিঘ্ন হতো, এবং গ্রামের উন্নয়ন বা গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়নমূলক কাজ তাতেও কিন্তু সমস্যা হতো। এর ফলে আজকে দেখা গেছে যে গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছিলেন
ছিলেন লতিফুর রহমান, তাকে কিন্তু দায়িত্বভার দেওয়া হয়েছে এবং দায়িত্বভার দেওয়ার পরে কিন্তু দেখা গেছে যে আজকে সেই এলাকায় একটা খুশির বাতাবরণ দেখা গেছে। অকাল হোলিতে মেতে উঠলো পুরো গ্রামের মানুষ এবং অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে তৃণমূলে তারাও কিন্তু মেতে উঠলেন। কারণ একটাই অভিযোগ ছিল যে ওই প্রধান যাতে পঞ্চায়েতে না আসে, ওই দুর্নীতিবাদ প্রধান যাতে প্রধানের পঞ্চায়েতে না আসে, এই যে অভিযোগগুলো ছিল তা কিন্তু প্রমাণিত হওয়ার পরে আজকে যে প্রধান ছিল উপপ্রধান তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হলো। পাশাপাশি যিনি প্রধান ছিলেন নুরি বেগম, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তিনি কিন্তু পুরোপুরি চক্রান্ত অভিযোগ তুলছেন। যারা তৃণমূলের প্রাক রয়েছেন তারা কিন্তু চক্রান্ত করছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। নজর রাখবো এবার খড়িবাড়ির দিকে। সেখানে তৃণমূলের প্রধানকে সরালেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা। ঠিক কি ঘটেছে দেখাবো, তবে তার আগে ছবি দেখাই। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের দলের অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ব্যানার্জি জিন্দাবাদ। খড়িবাড়ির বিন্নাবাড়ি, সেখানে গৃহীত হয়েছে অনাস্থা প্রস্তাব। আরো বিস্তারিত জানতে পারবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তৃণমূলের প্রধানকে তৃণমূল পঞ্চায়েত সদস্যরাই সরালেন কারণ দুর্নীতির অভিযোগ। কি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখুন, গ্রাম পঞ্চায়েতে একাধিক কাজকর্ম, যে কাজকর্মগুলোর খোঁজখবর কিন্তু অন্যান্য পঞ্চায়েতদের কিন্তু জানানোই হতো না, এ ধরনের অভিযোগ তুলছেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতরা। এবং সেই অভিযোগ তুলেই কিন্তু গত 18ই মার্চ এই তৃণমূলের প্রধান আলাকসু লাকড়াকে সরাতে কিন্তু অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল এই বিক্ষুব্ধ 8 পঞ্চায়েত সদস্যরা। কিন্তু দেখা গেল আজ তলবি সভা হয় এবং সেই তলবি সভায় অনুপস্থিত থাকেন প্রধান। এক প্রকার আস্থা তিনি অর্জন করতে ব্যর্থ হন এবং যার জেরে তার কিন্তু প্রধান পদ খোয়াতে হলো এবং আগামী কিছুদিনের মধ্যেই নতুন প্রধান হবে। তার আগে আজ দেখা গেল থমথমে পরিস্থিতির মাধ্যমে তলবি সভা হলো খড়িবাড়ির এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে, যেখানে আলাকসু লাকড়া 2022 সালে তিনি যখন বিজেপির টিকিটে প্রধান হয়ে এই সিটে বসেন, সম্প্রতি তিনি তৃণমূলে যোগদান করেন। কিন্তু তৃণমূলে যোগদানের পর তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা তাকে কিন্তু সরাতে উঠে পড়ে লাগে, তার বিরুদ্ধে অনাস্থা আনা হয় এবং অনাস্থা প্রস্তাব আজ কিন্তু গৃহীত হয়েছে। মূলত খড়িবাড়ির এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এদিন তলবি সভায় একেবারে প্রধান তিনি গদিচ্যুত হলেন এবং তারপরেই দেখা গেল যে নতুন প্রধানের জন্য বিডিও জেলা প্রশাসনকে জানিয়েছে আগামী কিছুদিন যতদিন প্রধান হবে না ততদিন কিন্তু উপপ্রধান এই দায়িত্ব সামলাবেন, বিডিও জানাচ্ছেন। তবে গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের প্রধানকে তৃণমূলের পঞ্চায়েত সরাতে কিন্তু এক প্রকার রাজনীতির রং উঠে পড়ে লেগেছে এই খড়িবাড়িতে। বেশ। অন্যদিকে মাটি মাফিয়ার দৌরাত্ম্য কোথায়? দত্তপুকুরে কদম্বগাছির কাঠালিয়ায় মাফিয়ার দৌরাত্ম্য। মাটি কেটে পাচারের অভিযোগ দেখাচ্ছি সেই ছবি। দেখুন, মাটি পাচার চলছে। প্রায় 7 বিঘা জমির মাটি কাটার অভিযোগ। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদিন দুদিনের তো এই কাজ নয়, জিয়াউলের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই দত্তপুকুরে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। কদম্বগাছির কাঠালিয়ায় ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটছে, কতদিন ধরে ঘটছে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কম জমি নয়, প্রায় 7 বিঘা জমির মাটি কাটার অভিযোগ, 50টার বেশি গাছ কেটে সাফ। কতদিন ধরে এই কাজ চলছে? এই কাজ তো অল্প দিনের নয়। দেখো, দীর্ঘ প্রায় 6 মাস ধরে কিন্তু এই মাটি কাটার কাজ চলছে একেবারে দত্তপুকুর থানার কদম্বগাছির কাঠালিয়া এলাকায়। সেখানে দিনে এবং রাতে প্রায় সেখানে ভারী ভারী গাড়ি মাটি পাচার করছে এবং এলাকার যারা মানুষ যেটা অভিযোগ করছেন সবটাই শাসক দলের ঘনিষ্ঠ, তারাই কিন্তু এই মাটি পাচারের সঙ্গে যুক্ত এবং মাটি পাচার করতে সেখানে প্রায় 50টির অধিক গাছ সেগুলো কিন্তু একেবারে কেটে সাফ করে দেওয়া হয়েছে। অন্যদিকে অর্থাৎ যে মাটি কাটা হয়েছে সেখান থেকে প্রায় 50 ফুট ডিপ করা হয়েছে, ফলে পার্শ্ববর্তী এলাকা যে সমস্ত জমি রয়েছে সেই জমি যে কোনো মুহূর্তে ধস নামতে পারে এবং যে মাটি গ্রামীণ রাস্তা দিয়ে পাচার হচ্ছে, একদিকে সিমেন্টের ঢালাই রাস্তা, অন্যদিকে হচ্ছে পিচ রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু দফারফা। এলাকার মানুষ একাধিকবার কিন্তু সোচ্চার রয়েছেন, যতবারই সোচ্চার রয়েছেন ততবারই কিন্তু এই মাটি মাফিয়ারা তাদের বাড়িতে গিয়ে হুমকি দেয়, প্রাণনাশের হুমকি। ফলে প্রশাসনকে জানিয়েও বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি, ফলে এলাকার মানুষ তারাও ভীতিগ্রস্ত হয়েছে। কিন্তু যেভাবে মাটি মাফিয়ারা দৌরাত্ম্য বাড়াচ্ছেন এলাকা এবং এখনো পর্যন্ত শক্তিমান ভারী সে ট্রাক্টর সেখান থেকে কিন্তু মাটি পাচার হচ্ছে, ফলে এলাকার মানুষরা আতঙ্কে রয়েছেন। বারংবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ না হয় তারা
ছবি দেখাবো আপনাদের। নালা তৈরি হয়েছে 1 মাস আর তার মধ্যেই ভেঙে গেছে পিকআপ ভ্যানের ভার, আর তাতে নালার একাংশ কিভাবে ভেঙেছে দেখুন। শীতলকুচি বাজার এলাকায় এই নালা তৈরি হয় মাসখানেক আগে 20 লক্ষ টাকা দিয়ে। কিন্তু তাহলে এরকম অবস্থা কেন? রাজেশ রয়েছে। রাজেশ, এত টাকা খরচা করে যখন এই নালা তৈরি হলো, তাহলে তা কিভাবে 1 মাসের মধ্যে পিকআপ ভ্যানের ভারে ভেঙে যেতে পারে? দেখো, শীতলকুচি বাজার সংলগ্ন এলাকায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু রাস্তার ধারে এই নিকাশি নালা তৈরি হয়। তবে যেটা অভিযোগ, যে নিকাশি নালায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, কারণ এই নিকাশি নালা তৈরির এখনো 1 মাসও হয়নি। তার মধ্যে একটি পিকআপ ভ্যানের একটি চাকা উঠে যাওয়ায় কিন্তু নিকাশি নালার একাংশ ভেঙে পড়ে। স্থানীয়রা ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন যে নিম্নমানের কাজ হয়েছে বলেই এই একটি পিকআপ ভ্যানের চাকার ভারে ভেঙে পড়ল। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন এবং দ্রুত এটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন। বেশ। নববর্ষের রাতে মেমারির দেবীপুর স্টেশন বাজার, সেখানে পর পর চুরি হলো। হ্যাঁ, কোথাও তালা ভেঙে চুরি হলো, কোথাও আবার অ্যাডভেস্টারের ছাউনি ভেঙে চুরি হলো। তালা ভেঙে পোস্ট অফিসে ঢুকে আলমারি তছনছ। দেখাচ্ছি সেই সব ছবি আপনাদের। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া গেল, জানা গেল যে কারা বা কাদের দ্বারা এই কাজ হলো? দেখো, এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা কাটতে চললো, এখনো পর্যন্ত কিন্তু জানতে পারা যায়নি যে কোন দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। তবে একটা দীর্ঘ সময় ধরে দেবীপুর স্টেশন বাজারের যে অপারেশন চালিয়েছে দুষ্কৃতীরা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ শুধু যে পোস্ট অফিস তা নয়, সেই সঙ্গে একটা সমবায় সমিতির অফিস এবং 10-12টি দোকানে একসঙ্গে এই চুরির ঘটনা ঘটেছে। অর্থাৎ এলাকার বাসিন্দারা বলছেন বা ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘক্ষণ ধরে একটা দুষ্কৃতী দল তারা এই অপারেশন চালিয়েছে। যেসব ছোট দোকান ছিল তাদের অনেক কিছু খোয়া গেছে। আবার পোস্ট অফিসের তালা ভেঙে পোস্ট অফিসের আলমারি তছনছ করা হয়েছে, সমবায় সমিতির অফিসও তছনছ করা হয়েছে, 10-12টি দোকানে লুটপাট চালানো হয়েছে। সব মিলিয়ে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে চাইছেন এলাকার ব্যবসায়ীরা, কারণ তারা উদ্বিগ্ন, আতঙ্কিত। কারণ একটা বাজার এলাকা, দেবীপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকা, সেই এলাকায় এত বড় যে একটা চুরির ঘটনা ঘটলো, অথচ কেউ টের পেল না সকালের আগে। এই বিষয়টি কিন্তু তাদের ভাবাচ্ছে এবং তারা। আচ্ছা, বাংলা সিকিম লাইফলাইন বন্ধ থাকবে, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। কি কারণে বন্ধ থাকবে? 10 নম্বর জাতীয় সড়কের একাংশ, তা জানবো আরো ডিটেল। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, পর্যটকরাও যাবে, যাত্রীদের কথাও মাথায় রেখে তাহলে কখন থেকে কখন বন্ধ রাখা হচ্ছে, কি কারণে বন্ধ? দেখো, গত বছর আমরা জানি যে টানা বৃষ্টির জেরে ধস নামে এই 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায়, এবং তার যেটা ক্ষতিগ্রস্ত হয় এই 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন, বহু জায়গায় কিন্তু রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। সেসব রাস্তা সংস্কারের কাজ এবার NHIDCL করবে এবং সেই জন্যই কিন্তু 2 দিন সময় নিয়েছে তারা। আগামী শুক্র এবং শনি 2 দিন এই জাতীয় সড়ক দফায় দফায় তারা গাড়ি চলাচলের পারমিশন, হতো 1 ঘন্টা কাজ হবে, 1 ঘন্টা গাড়ি চলাচল করবে। আচ্ছা, কি গাড়ি? একমাত্র ছোট গাড়ি, কিছু প্রাইভেট কার এবং যাত্রীবাহী ছোট বাস। তাছাড়া কিন্তু ভারী যানবাহন তা কিন্তু ঘুরপথে চলবে। প্রচুর পর্যটক এই সময় পাহাড়ে বেড়াতে আসছেন, তাদের কথা মাথায় রেখে কিন্তু 1 ঘন্টা করে ছাড় দেওয়া হয়েছে। 1 ঘন্টা 7টা থেকে 8টা বন্ধ থাকবে, আবার 8টা থেকে 9টা খোলা, আবার 9টা থেকে 10টা বন্ধ। এইভাবেই কিন্তু ফেজ ওয়াইজ রাস্তা খোলা থাকবে। তবে যা প্রশাসনিক এমনও কিন্তু জানিয়েছে যাতে পর্যটকদের কোনো দুর্ভোগ পোহাতে না হয়, তাহলে কিন্তু অল্টারনেটিভ রুট, অর্থাৎ শিলিগুড়ি থেকে শিবক, গুরুবাথান, লাভা, আলগাড়া হয়ে যে 21 মাইল হয়ে যে কালিম্পং এবং সেখান থেকে 17 মাইল হয়ে রংপুর, সেই অল্টারনেটিভ রুটও খোলা থাকতে এখন যাত্রী স্বাচ্ছন্দ্য কথা মাথায় রেখে চালকরা কোন পথে গাড়ি চালাবে সেটাই এখন দেখার। বেশ। আলিপুরদুয়ারে নজর রাখবো। 12 কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। রাস্তা তৈরিতে বরাদ্দ 12 কোটি টাকা। আরো বিস্তারিত জানবো রাজকুমারের কাছ থেকে। রাজকুমার, স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন খুশি। একদমই সোনিয়া, দেখো, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে আলিপুরদুয়ার জেলার একটি অংশ কোচবিহারের সঙ্গে যোগাযোগ করে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল ছিল। অবশেষে এই রাস্তার কাজ শুরু হওয়ায় কিন্তু খুশি সকল স্থানীয় বাসিন্দারা, এবং এর জন্য যে 12 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই কারণে এই রাস্তার মানও ভালো হবে বলে দাবি করেছেন প্রশাসন।
সোনিয়া। বেশ, পঞ্চায়েত সদস্য নিরবালা রায়। ঝাড়গ্রামের সাকরাইলে নজর রাখবো এবার। 50 থেকে 60টা হাতির তাণ্ডব। জটিয়া নহরিপুরা এলাকার ছবি দেখুন, রীতিমতো হাতির হানায় চাষের জমি তছনছ হয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকদের রাতের ঘুম উড়েছে। রাজু রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। রাজু, যে ছবি আমরা দেখছি সত্যি ভয়ঙ্কর, এত হাতির পাল একসঙ্গে, সাধারণ মানুষ তো আতঙ্কিত। একদমই, কারণ দেখো প্রথমত বলে রাখি যে বন দপ্তরের তরফ থেকে হাতিগুলোকে সেখান থেকে সরাবার প্রক্রিয়া চলছে, কিন্তু মানুষের বক্তব্য যেভাবে এত হাতি এলাকায় প্রবেশ করছে সেক্ষেত্রে একদিকে যেমন চাষের জমির ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই আবার হাতির দ্বারায় মানুষের প্রাণনাশেরও আশঙ্কা থেকে যাচ্ছে, যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষ। বারংবার এভাবে হাতি কেন লোকালয়ের কাছাকাছি চলে আসছে বা হাতির দল এসে পৌঁছাচ্ছে তা নিয়ে বন দপ্তরের উপর প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছে মানুষজন এবং ক্ষোভ প্রকাশ করছেন। সেই জায়গা থেকে বারংবার দেখা যাচ্ছে হাতির দল আসছে এবং সেই হাতির দল মূলত খাবারের সন্ধানে লোকালয়ের কাছে আসছে। খাবার জঙ্গলের মধ্যে না থাকার কারণে এবং অনুকূল যে পরিবেশ রয়েছে জঙ্গলের, সেই অনুকূল পরিবেশকে নষ্ট করে ফেলা হচ্ছে, যার ফলেই মূলত বারংবার হাতির দল লোকালয়ের আশেপাশে এসে পৌঁছচ্ছে। আর এই হাতি দেখতেই মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন জায়গায়। বেশ, একেবারে কৃষকদের তো মাথায় হাত উঠেছেই, সাধারণ মানুষ আতঙ্কিত।